This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পটের সারাদিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরি। আজকে হাতে সময় কম, খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো যে আজকে হটস্পটে মূলত তিনটে কি ইস্যু থাকছে। সবার প্রথমে ইস্যু হচ্ছে বিহারের স্যার বাংলার ক্লাসে বেশ কয়েকদিন ধরে স্যার বা ভোটার তালিকায় সংশোধনী বিষয়টি নিয়ে খুব রাজ্য রাজনীতি, দেশের রাজনীতিতে চর্চা রয়েছে, কিন্তু সেটা বাংলায় কি কোথাও ভয় রয়েছে, বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে, জানাবো আপনাদেরকে। দ্বিতীয় বিষয়, বলি ঠেকাতে লবি বদল, কেষ্টর কেন বলা হচ্ছে দেখাবো। তৃতীয় বিষয়, ভাবনা ও শিল্প, শিল্প সংস্কৃতিটা কি আমাদের রাজ্যে ভাবনার পর্যায়ে রয়ে গেছে, না বাস্তবেও শিল্প হচ্ছে বা শিল্প আসছে, কি বলছে তথ্য, সেই সমস্ত খবর ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে বিহারের স্যার কোথাও বাংলার ক্লাসে ভয় দেখাচ্ছে কিনা সেদিকে নজর। भारत कोई धर्मशाला नहीं है। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। 24 সালের ভোটটা তো অবৈধ হয়েছে তাই হিসাবে, তাহলে মোদী সরকার তো অবৈধ সরকার। ছেলে মানুষই হচ্ছে না ভারতবর্ষের মতো দেশে। এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে, আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। গত কয়েকদিন থেকেই ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে গোটা দেশ উত্তাল। আজও সংসদের উভয় কক্ষই উত্তাল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সারকে নিয়ে। এত কথা যাকে নিয়ে হচ্ছে তার গভীরে গিয়ে কখনো দেখেছেন এর সঙ্গে আমাদের বাংলার সম্পর্ক আদৌ রয়েছে কিনা, না শুধুই রাজনীতি এই বিষয়টি? আজকের হটস্পটে সেটাই দেখাবো। চলতি মাসের শুরু থেকে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। উদ্দেশ্য ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। সেপ্টেম্বর থেকে অক্টোবরে বিহারে বিধানসভা ভোট রয়েছে, অর্থাৎ চলতি বছরের সেই ভোট। তার আগে প্রকাশ হবে সংশোধিত এই ভোটার তালিকা। অভিযোগ, একের পর এক নাম বাদ দিয়ে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে। শুনুন অভিযোগ। 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। দেখুন, আমার বাংলার ক্ষেত্রে যদি বলা যায় যোগ্য অযোগ্য এই শব্দ দুটোর সঙ্গেই না 8 থেকে 80 আমরা প্রত্যেকেই পরিচিত। ওই যে যোগ্য চাকরি প্রার্থী আর অযোগ্য চাকরি প্রার্থী, এসএসসি সেটা কিন্তু আলাদা করতে পারছে না, কিন্তু নির্বাচন কমিশন বিহারে সেটা করতে চাইছে, যোগ্য ভোটার এবং অযোগ্য ভোটার আলাদা করতে। 2003 সালে বিহারে ভোটার তালিকা সংশোধন হয়েছে, আর সংশোধনের পর তালিকায় ছিল 4,96,00,000 ভোটারের নাম। আর বর্তমানে 2025 সালে যদি দেখা যায়, বর্তমানে বিহারে ভোটার সংখ্যা 7,80,00,000 বেশি। লিস্ট সংশোধনী করার নামে আসলে যেটা দেখা হচ্ছে যে ভুয়ো ভোটার। এখন এই ভুয়ো ভোটার কিন্তু আমরা পশ্চিমবঙ্গের নিরিখে মিউনিসিপ্যালিটি ইলেকশনেও দেখেছি, বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি মৃত ভোটার সেও ভোট দিয়ে ফেলছে। ফলে নিবিড় সংশোধনীতে কোনো অসুবিধা নেই। পুরো বিষয়টা কিন্তু বিহারের ক্ষেত্রে, আর বিহারের ক্ষেত্রে কমিশন জানিয়েছে 2003 সালের ফাইনাল লিস্টে যাদের নাম ছিল এবং তাদের আর নতুন করে কোনো নথি বা তথ্য পেশ করতে হবে না। কমিশন বলছে কি কি তথ্য দিতে হবে, কি কি বিষয় রয়েছে, কি কি শর্ত রয়েছে, সেই সমস্ত বিষয় আপনাদের বিগ বলে দেখাবো। সবার প্রথম শর্ত কি, 1987 সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে। তারপর দ্বিতীয় শর্ত কি রয়েছে, 1987 থেকে 2004 মধ্যে যাদের জন্ম হয়েছে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট দিতে হবে। আর কি বলা হয়েছে, তৃতীয় শর্ত, 2004 সালের পর যাদের জন্ম তাদের বাবা মায়ের দুজনের বার্থ সার্টিফিকেট দিতে হবে। আর কি বলা হয়েছে, এই সমস্ত তথ্য যখন রয়েছে তখন এক্সপার্টের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে একবার শুনি। মাধ্যমে নিবিড় সংশোধনের মাধ্যমে যদি ভোটার লিস্ট থেকে কারো নাম বাদ যায়, তার মানে কিন্তু এই নয় যে সে ভারতের নাগরিকত্ব হারাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা সাল ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি শর্ত দেওয়া হয়েছে বিহারের মানুষের ক্ষেত্রে। বার্থ সার্টিফিকেট ছাড়াও পাসপোর্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের সার্টিফিকেট,
পেনশন অর্ডার, স্থায়ী বসবাসের সার্টিফিকেটের মতো 11টি সরকারি কাগজ দিয়েও কিন্তু এই নাগরিকত্ব প্রমাণ হবে। গোলমাল বেঁধেছে এখানে। কমিশন জানায় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড পরিচয় হিসেবে গণ্য হবে না। আজও আদালতে কমিশন কি জানিয়েছে, কোনো ব্যক্তি ভোটার হতে না পারলে তার নাগরিকত্ব চলে যাবে এমনটা কিন্তু নয়। রেশন কার্ড প্রসঙ্গে কমিশনের যুক্তি, সারা দেশে অসংখ্য ভুয়ো রেশন কার্ড রয়েছে। ভোটার কার্ড শুধুমাত্র বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদেরই পরিচয়। भारत कोई धर्मशाला नहीं है। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। তাহলে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই, তাহলে 24 সালের ভোট কিভাবে হয়েছে? আধার কার্ড, রেশন কার্ড দিয়ে 24 সালে ভোট হয়েছে। वही वोट देगा जो भारत का नागरिक है और अपने क्षेत्र में रहता है। ওরা যে সমস্ত নথি চাইছেন জেনুইন ভোটার প্রমাণ করার জন্য, আমি তো প্রথমে বলবো যে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রীরা তাদের সেই সমস্ত তথ্য হাজির করুন দেখি। 24 সালের ভোটটা তো অবৈধ হয়েছে তার হিসাবে, তাহলে মোদী সরকার তো অবৈধ সরকার। ছেলে মানুষই হচ্ছে না ভারতবর্ষের মতো দেশে। यही तो सवाल है, इसको लेकर विपक्ष परेशान क्यों है, हमें समझ में नहीं आ रहा है। দেখুন, বিহার থেকে পাওয়া সূত্রে খবর রয়েছে ঠকবাজদের রীতিমতো গা উজাড় হয়েছে। তালিকা থেকে বাদ পড়তে পারে 40 লক্ষ ভোটারের নাম। 14 লক্ষ মৃত ভোটারের নাম এই তালিকায় রয়েছে। 19 লক্ষ ভোটার ইতিমধ্যে অন্য এলাকায় চলে গিয়েছে, তবুও নাম তালিকায় রয়ে গিয়েছে। 7 লক্ষ ভোটার একাধিক কেন্দ্রে ভোটের আবেদন করেছেন, অর্থাৎ একজন ভোটার একাধিক কেন্দ্রে সেই তালিকায় থাকতে চাইছেন, সেরকমই আবেদন করা হয়েছে। 11,000 ভোটারের কোনো রকম খোঁজই পাওয়া যায়নি। এর পাশাপাশি রয়েছে ভিনদেশি ভোটার। আর এখান থেকে বিহারের স্যার বাংলার ক্লাসে এন্ট্রি নিলেন। সামনে বাংলাতেও তো ভোট রয়েছে, এই রাজ্যেও তো অনুপ্রবেশ একটা বড় ইস্যু। তাহলে কি বাংলার ভোটার তালিকাতেও কোথাও কাটছাট শুরু হচ্ছে? বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি, কোথা থেকে এসছো? বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান। না আছে জ্ঞান, না আছে গুণ, শুধু 3টেই গুণ: খুন, দাঙ্গা, মানুষ খুন। একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। কি বলতে হয় জানে না, কেমন ভাবে বলতে হয় জানে না। এখানে বিষয় যে বিহারের স্যার বাংলায় কতটা ভয় দেখাচ্ছে। বারবার বলা হচ্ছে বাংলাদেশের নাগরিক এই বাংলায় এসে ভোট দিচ্ছে, ভারতের নাগরিক হয়ে যাচ্ছে। বিজেপি সরাসরি অভিযোগ করে এরাই নাকি তৃণমূলের এক্স ফ্যাক্টর। পশ্চিম বাংলায় এই সংখ্যাও এরকম বিরাট একটা সংখ্যা আছে, 40-50 লক্ষ ভোটার যারা আছে, যাদের ভোটে মমতা ব্যানার্জি জেতেন, তাই তাদের উপরে হাত পড়লে উনি রাস্তায় নামেন। বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি জঙ্গি, এমনকি পাকিস্তানের নাগরিকও যে বাংলার ভোটার তালিকায় রয়েছে সেটা তো বারবার সামনে এসেছে। আর এ বিষয়ে তৃণমূলের সোজা তীর বিএসএফ এর দিকে। বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশি কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল? জিজ্ঞেস করুন, কোথা থেকে এলো রোহিঙ্গা? প্রশ্নগুলো বুঝতে পারছেন? দেশি না বিদেশি, বাঙালি নাকি বাংলাদেশি, এই প্রশ্নেই এখন সরগরম রাজ্য রাজনীতি। আর সঙ্গে বাঙালি অস্মিতা তো জুড়েই গেছে। যারা বাংলাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না, তাদের আমরা অসম্মানও দিই না। মানুষ বুঝে নেবে। আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি समीक्षा चाहिए। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे।
আর বাংলার ভোটার লিস্টে অপারেশন হবে কিনা নির্বাচন কমিশন কিন্তু সরকারিভাবে এখনো হ্যাঁও বলেনি নাও বলেনি, অর্থাৎ বাংলার অবস্থানটা স্পষ্ট নয়। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের চিন্তার একটা বড় কারণ হচ্ছে যে আপাত দৃষ্টিতে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। বাঙালি ভাষা, বাঙালি নাগরিকত্ব এইগুলোকে তারা হাইলাইট করে আবেগ তৈরি করে নির্বাচনে জেতার জন্য তারা এটা একটা চিন্তার বিষয় হিসাবে আমাদের সামনে তুলে ধরছে। দেখুন, সংসদে শুধুমাত্র কি আজকে স্যার চর্চা হলো, তার সঙ্গে কিন্তু শিল্পের চর্চাও হলো। আমাদের রাজ্যের শিল্পের অবস্থান কি সেই নিয়ে চর্চা হলো। আর শিল্প সবসময় না একটা ভোটের বড় প্রতিশ্রুতি হয়ে দাঁড়ায়। এইগুলোতে ভোটার একেবারে সরাসরি ইনভলভ, মানে পরিষ্কার তো আমার রাজ্যে যদি কাজ আছে তাহলে আমি আছি, আমার রাজ্যে যদি কাজ নেই তাহলে আমি নেই। তাহলে কি শিল্প শুধুমাত্র প্রতিশ্রুতির জায়গাতেই দাঁড়াচ্ছে? দেখুন তো 40% সংখ্যাটা মনে রাখবেন। বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। छोटे छोटे काम के लिए भी दूसरे राज्यों की तरफ जाना पड़ रहा है। আর আমরাও রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি, এটা বাংলার মানুষের গর্ব। लेकिन आज यहाँ नए उद्योग लगने के बजाय जो है उसको भी ताले लग रहे हैं। রাজ্যের শিল্প বা কর্মসংস্থান শুধুমাত্র ভাবনার পর্যায়ে রয়েছে না বাস্তবেও রয়েছে, সেইটা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্গাপুরের মঞ্চ হোক বা 21শে জুলাইয়ের মঞ্চ হোক, প্রত্যেকেই কিন্তু এই আবেগটাকে, এই ইমোশনটাকে কাজে লাগাতে চাইছেন। যদি কর্মসংস্থানে ইমোশন কাজে লেগে যায় তাহলে তো কেল্লা ফাতে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি, তিনি আজকে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি কি তথ্য দিয়েছেন? গত 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে 6668টি কোম্পানি। এটা শ্রমিক ভট্টাচার্যের দেওয়া তথ্য বলছে, রাজ্যসভায় যে তথ্য দেওয়া হয়েছে। এবং বছর মেনশন করে দেওয়া হয়েছে 2015-16 বছরে 869টি কোম্পানি অন্য জায়গায় চলে গেছে আমার রাজ্য থেকে। 2016-17 918 কোম্পানি অন্য রাজ্যে চলে গেছে। 2017-18 1027টি কোম্পানি অন্য রাজ্যে চলে গিয়েছে। এবং কোম্পানিগুলো কোথায় গিয়েছে সেই জায়গাগুলো মেনশন করে দিয়েছেন। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, অসম সহ অন্য রাজ্যে এই কোম্পানিগুলো চলে গিয়েছে। এবং স্বাভাবিকভাবেই এখানেও একটা বড় প্রশ্ন উঠছে। এবং যখনই এই ধরনের অভিযোগগুলো ওঠে না, তখন শাসক শিবির নিজেদের মতন করে পাল্টা একটা সামাল দেওয়ার চেষ্টা করেন বিরোধীরা যখন এই অভিযোগ করেন। বিজেপিকে দেখে শিল্পপতিদের আসতেও হয় না, বিজেপির কথা শুনে কেউ যাবেনও না। ভোট শেষ, মোদিজিরও হাওয়া ফিনিশ। মুখ্যমন্ত্রীর দাবি আর মোদির দাবি যদি আমাদের মান্যতা দিতে হয় তাহলে তো ভারতবর্ষে কোনো সমস্যাই নেই, কোনো বেকারিত্বই নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন, লগ্নি করছেন, একের পর এক বড় প্রজেক্ট হচ্ছে। ভোটের জন্য বলছেন, ভোটের পরে আর কিছু বলবেন না। বাংলার জন্য বিজেপির, তৃণমূলের যেমন নেই, বিজেপিরও বাংলার জন্য কোনো দরদ থাকার বাস্তব কথা নয়। বিজেপি চাইছে না বাংলায় শিল্পায়ন হোক, বাংলার শিল্প আরো দ্রুত বাড়ুক, এটা বিজেপি চাইছে না। কিন্তু ওদের কথার গুরুত্ব দেওয়া মনে হচ্ছে আরো নিজেদের সর্বনাশ ডেকে আনা। অর্থাৎ বাস্তবের ছবিটা বুঝলেন, রাজনীতির আচ্ছা আচ্ছি রয়েছে, বল এর কোর্ট থেকে ওর কোর্টে ঠেলা রয়েছে, কিন্তু সাধারণ মানুষের কাজ কি রয়েছে? না, আমি হটস্পটে হতাশা দিয়ে কোনো ইস্যু বা কোনো খবর শেষ করতে চাই না। যদিও কয়েকদিন আগে হিন্দ মোটরে আবার নতুন করে কারখানা তৈরি হওয়ার খবরে বেশ খুশির হাওয়া বইছিল। ভোটের আগে হোক বা পরে রাজ্যে সেই হাওয়ার আশাতেই কিন্তু প্রত্যেকটা ভোটাররা থাকেন। আশা অনেকের মধ্যে থাকে, আশা শাসক দলের নেতাদের মধ্যেও থাকে, যেমন অনুব্রত মণ্ডল। রাজ্য রাজনীতিতে এখন 9-7 চর্চা, জানেন 9-7 চর্চা। আর তা নিয়ে রাজ্য নিয়ে রাজনীতিতে 9-6 অবস্থাও বলতে পারেন। আর কেন্দ্রে অবশ্যই বীরভূমের কেষ্টমণ্ডল। 20শে জুলাই আমরা কি দেখেছিলাম? 20শে জুলাই 21-এর মঞ্চ থেকে বিফল মনোরথ হয়ে ফিরলেন অনুব্রত মণ্ডল। তারপরে কি নিজের মতো কুঞ্জ সাজাতে শুরু করেছেন তিনি? মানে তিনি তো গিয়েছিলেন দলনেত্রীর দেখা পাওয়ার জন্য, দেখা পেলেন না, তারপর কিছুক্ষণ বসে থাকার পর বেরিয়ে গেলেন। রাজনীতির কথায় বলতে গেলে কোথাও কি বলি ঠেকাতে লবি বদল করছেন অনুব্রত মণ্ডল? কেন বলছি শুনুন। এবার দেখুন সেই ছবিটা,
শহীদ দিবসের দিন অর্থাৎ 21শে জুলাইয়ের দিন ধর্মতলা চত্বরে অনুব্রতকে দেখা গেল না, কিন্তু ফেসবুকে ভার্চুয়ালি বড় করে পোস্ট করেছেন তিনি। আর সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে 7টি ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করেছেন অনুব্রত মণ্ডল, আর 9টি ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করেছেন। আর এখানে 7-9-এর চর্চা শুরু হলো। আর এই 9-এর সাথে চক্করে পড়েই কি কোথাও 9-6 অবস্থা? আমি নেতা নই, আমার নেত্রী মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জিকে আপনারা ফলো করুন, আমার নেত্রী মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জিকে আপনারা ফলো করুন। এই কারণেই বিতর্ক। দেখুন, একটা বিষয় পরিষ্কার, অনুব্রতর জায়গায় অন্য কেউ এই পোস্ট করলে কিন্তু এত বিতর্ক হতোই না, কারণ কেষ্টকে একাধিক মঞ্চে বলতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রী তার কাছে সব। তাহলে কি হলো? 20শে জুলাই দলনেত্রীর সঙ্গে দেখা না পেয়ে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্মরণে কেষ্ট মণ্ডল? সেই কারণে 7টা ছবি মমতা বন্দ্যোপাধ্যায়, 9টা ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি খুব ভালো বক্তা, কথাবার্তা শুনবেন ভালো লাগবে, গুছিয়ে কথাবার্তা বলে। রাজনীতি মানেই জানেন ব্যালেন্সের খেলা, কোনো দিকে একটু বেশি ঝুঁকলেই চর্চা তো হবে। মমতা ব্যানার্জির এই যে ইউজ অ্যান্ড থ্রো, তাকে দিয়ে গরুর টাকা তোলালেন, বালির টাকা তোলালেন, পাথরের টাকা তোলালেন, সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন, খেলেন, আর সে বেচারাকে আম খেয়ে চিবড়ে ফেলে দিলেন। এগুলো কোনো ইস্যুই নয়। অনুব্রত মণ্ডলও কালকে ছিল, সবাই ছিল, এটা নিয়ে কোনো ইস্যুই না। এগুলো ঘুটে পুড়ে গোবর হাসে, ঘটে বলে তোরা একদিন আসে। তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে। যে অন্যায় সমস্ত কাজ মমতা তাদেরকে দিয়ে করান, কিন্তু যখন ফেসে যায় তখন কেউ কারো নয় গোমা। আর এই বিষয় নিয়ে আমরা বীরভূমে কোর কমিটির সদস্য কাজল শেখকেও প্রশ্ন করেছিলাম, তিনি কি উত্তর দিচ্ছে দেখুন। আর অনুব্রতর একটা পুরনো বক্তব্য আপনাদেরকে শোনাতেই হবে, বললাম না ব্যালেন্সের খেলা। আমাকে নিয়ে প্রশ্ন করুন, আমি আমারটা বলবো, অন্য কারো জবাব আমি দেবো না। আমি আমারটা নিয়ে প্রশ্ন করুন, আমারটা নিয়ে প্রশ্ন করুন। সবাইকে নিয়ে চলাটা কি ভালো না? আমি তো সবাইকে নিয়ে চলি, আমি তো এমএলএ নয়, এমপি নয়, সবাইকে নিয়ে চললি আমার বেটার। এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণের পরে আগুন ধরে যায়। হংকং থেকে ফিরেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। ক্ষতিগ্রস্ত বিমানটি বেশ কিছু অংশ যাত্রী ও বিমান কর্মীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়।